চলো তাহলে শুরু করি আমরা ভেক্টর নিয়ে একটু কথা বলি আজকে। ভেক্টর শব্দটা আসছে, ভেক্টর শব্দটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা আসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। এরকম টাইপ কিছু একটা, VEHERE, ভেরে বলতে পারো। এর অর্থ হচ্ছে বহন করা। তো ভেক্টর চ্যাপ্টারের শুরুতেই দেখবা কিছু কিছু তোমার সংজ্ঞা আছে, যেরকম একক ভেক্টর, বিপরীত ভেক্টর, সমতলীয় ভেক্টর, সমরৈখিক ভেক্টর, পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর। এই সংজ্ঞাগুলো তোমরা পড়ে নিবা, কারণ হয়তো বলতে পারো ভাই অনেকের ইঞ্জিনিয়ারিং আগে থাকলে ভাই থিওরি তো দরকার হয় না আমাদের। তো একটু একটু দেখা উচিত, কারণ দেখবা অনেক প্রবলেমে তোমার এগুলো টার্ম গুলো চলে আসে। এগুলো সম্বন্ধে যদি আইডিয়া না থাকে তাহলে দেখবা প্রবলেমটা সলভ করতে অসুবিধা হবে। তো প্রথম থেকে একটু ওগুলো দেখে রাখবা, সংজ্ঞাগুলো, আর সাথে সাথে ফিগার গুলো দেখে রাখবা। চলো, ভেক্টরের শুরুতে মোটামুটি স্যার যখন শুরু করাইছে অনেক আঁকাকে করাইছে, একটু আঁকাকি করো আজকে, সামান্য, বেশি না। না, মনে করো এটা বুয়েটের বি। আচ্ছা, এ বি ভেক্টরটাকে তুমি যে ছোট হাতের ABCDE পাঁচটা ভেক্টর দিছি, এগুলোর সমষ্টি রূপে প্রকাশ করো। যেরকম করো না, এই যে ত্রিভুজ বিধি করছো, ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি এরকম করছো। এই যে সি ইকুয়ালস টু লেখো না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেরকম এখানে এ বি ভেক্টরটাকে ABCDE এই পাঁচটার মধ্যে প্রকাশ করো। এই 1 মিনিট সময় নাও, করে নাও। অ্যান্সারটা বলো কেউ, কারো হয়ে থাকলে। হ্যাঁ হ্যাঁ, সাবাস। এ মাইনাস, তারপর মাইনাস ডি না প্লাস ডি, তারপর। আচ্ছা, কেউ এটার বিপক্ষে আসো, তাহলে তারটা বলতে পারো। মাইনাস সি হবে, মানে এরকম এ মাইনাস বি মাইনাস সি ভেক্টর, এরকম। আচ্ছা দেখো, এরকম যখন বলবে তোমরা ভেক্টরের বহুভুজ সূত্র করছো, জাস্ট যেখান থেকে যে এ ভেক্টর আদি বিন্দু আছে এখানে, এটা প্রান্ত বিন্দু, জাস্ট এ থেকে চলে যাবা, ঘুরে ঘুরে যত আছে তুমি বি তে যাওয়া যায়। এখান থেকে তুমি এই পাথ বরাবর চলতে থাকবা, এখান থেকে এখানে আসলে এখান থেকে এইভাবে হয়ে যাবা। যেটা যেটা সামনে তীর চিহ্নটা বিপরীত দিকে হবে ওটার সামনে মাইনাস দিবা। এটা কি হওয়া উচিত ছিল, এই যে এখানে এ প্লাস বি, কিন্তু এখানে তো উল্টা দিকে আছে। এখানে আসলে তাহলে মাইনাস বি ভেক্টর দিক কোন দিকে, এইদিকে। আর তখন এই যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ডিটা আবার উল্টা দিকে আছে, সেজন্য ডি এর আগে কি দিব, মাইনাস, ইটা আবার ওই দিকে আছে। তো এটাই মোটামুটি কারেক্ট। তো ভেক্টর লব্ধি আছে তোমাদের, ভেক্টর লব্ধির যে সূত্রগুলো আছে, যে পি কিউ দিয়ে যেগুলো করে, যে রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, ওগুলো প্রমাণ স্যার করাইছে, দেখাইছে, তোমরা জানো। সর্বনিম্ন লব্ধি, সর্বোচ্চ লব্ধি, এগুলো জানো, ওগুলো বিষয়ে না আসি আমি। তো চলো এখন ভেক্টর গুণন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ভেক্টর গুণনের ভিতর দুই ধরনের আছে, একটা স্কেলার গুণন, একটা ভেক্টর গুণন, একটা বলে ডট প্রোডাক্ট, একটা ভেক্টর প্রোডাক্ট বলতে পারো। আচ্ছা, এগুলো সংজ্ঞায়িত করছিল বিজ্ঞানী গিবস। তো যখন সামনে আরো চ্যাপ্টার স্যার পড়াবে তখন দেখবা কিছু কিছু রাশি আছে, কিছু কিছু রাশির সাথে cos থিটা আছে, কিছু কিছু রাশি দেখবা তার ভিতর আবার sin থিটা এগুলো চলে আসছে। কোনটা আবার স্কেলার রাশি হচ্ছে, কোনটা ভেক্টর রাশি, আবার কোন কোন রাশিকে দুই বা ততোধিক রাশির মাধ্যমে একত্রে প্রকাশ করতেছো, তখন দেখবা কিছু কিছু জায়গায় cos থিটা sin থিটা এরকম টার্ম গুলো চলে আসে। তো এতগুলো যখন এগুলো আলোচনা হলো যে সামনে বিভিন্ন রকম রাশি আছে, এখান থেকে এক সময় তোমার এই ডট প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট এগুলোর প্রয়োজনীয়তা দেখা দিল। জাস্ট এগুলো সংজ্ঞায়িত করছে। পদার্থবিজ্ঞানের অন্যান্য রাশিগুলোকে জাস্ট সহজ করার জন্য এগুলো জাস্ট সংজ্ঞা। এগুলো বিশেষ কিছু না যে কোনো একটা থিওরিটিক্যাল খুব হাই লেভেলে কিছু জিনিস এরকম না, এগুলো জাস্ট সংজ্ঞায়িত করা, মানে অন্য কিছুকে সহজ করার জন্য এগুলোর আবির্ভাব। আচ্ছা, ডট প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট নাও। তোমরা বিভিন্ন ধরনের ইয়ে করছো, যে এই যে অভিক্ষেপ উপাংশ এই বের করতে বলে না, একটা ভেক্টর বা একটা ভেক্টর অভিক্ষেপ বের করো বা উপাংশ বের করো। তো ডট প্রোডাক্টে কি ছিল, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি cos থিটা। সব সময় মনে রাখবা এটা, আর কিছু মনে রাখবা না। এই অভিক্ষেপ উপাংশ যেগুলো বিদঘুরে বিদঘুরে সূত্র আছে ওগুলো জাস্ট মনে রাখবা না, শুধু মনে রাখবা এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। এখন তোমার বলছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো, তাহলে করবা এই যে cos থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি, তারপর থিটা দিয়ে ইনভার্স করে দিবা, cos ইনভার্স। এখন যদি বলে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, কি লিখবো, শুধু এটা মনে রাখবা বি cos থিটা, আর কিছু মনে রাখার দরকার নাই। বি cos থিটা
এখানে চলে যাবা, বি cos থিটা বাদে কি থাকে, এটা থাকে, ওই পাশে ভাগ করে দিবা। যদি বলে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, কি লিখবো, এ cos থিটা। আর বাকি কিছু মাথায় তুমি 10 সেকেন্ড চিন্তা করলে বের করতে পারবা। আচ্ছা, অনেক সময় বের করতে পারলে উপাংশ। আচ্ছা, উপাংশ আর অভিক্ষেপের ভিতর কি পার্থক্য? হ্যাঁ, অভিক্ষেপ কিন্তু তোমার স্কেলার আর উপাংশটা হচ্ছে ভেক্টর। জাস্ট যদি বলে এ এর উপর বি এর উপাংশ যদি বের করতে বলে, বি cos থিটা লিখলা, আর কার উপাংশ বের করতে বলছে, এ এর উপর বি এর, কার উপর, এ এর উপর। তো এইদিকে শুধু তোমার এর একটা একক ভেক্টর গুণ দিবা, মানে অভিক্ষেপের সাথে জাস্ট একটা ভেক্টর সাইন দিবা, একক ভেক্টর। ওই অভিক্ষেপের ওই উপাংশের মানটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে যদি বলি এর উপর বি এর উপাংশ যদি বের করতে বলি, তাহলে কি লিখবো, বি cos থিটা, তার সাথে ওই যে ভেক্টর বরাবর তার একক ভেক্টরটা। আচ্ছা, বি cos থিটা সমান কি লিখতাম, এ ডট বি ডিভাইডেড বাই এ। আচ্ছা, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি বলা। আচ্ছা, এখানে এ ভেক্টর সাইনটা দিলাম, একক ভেক্টর ওটা সমান কি লিখতে পারি। আচ্ছা, এখানে এ ভেক্টর একক ভেক্টর, এ ভেক্টর, আচ্ছা নিচে এ দিলাম, এ ভেক্টরে যে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কি পাই আমরা, একক ভেক্টরটা পাওয়া যায়। তারপর জাস্ট দিয়ে করে দাও এ স্কয়ার এ ভেক্টরটা। এখন যদি বলি তোমার বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব উপাংশটা বের করতে বলি, কি লিখবো বলো, এটা তোমরাই বলো। এ cos থিটা, তারপর এ ডট বি, এখানে কারণ বি ভেক্টর বরাবর উপাংশ বের করতেছি, ওইদিকে আমরা একক ভেক্টরটা নিব। তো সিম্পল ক্যালকুলেশন এখানে। আর তোমার ক্রস গুণের ওটা জানোই, এগুলো না লিখলেও চলে, এগুলো স্যার ক্লাসেই পড়াচ্ছে, এগুলো আমার পড়ার দরকার নেই। আচ্ছা, চলো একটা প্রবলেম করি তাহলে। প্রথমে দুটো কণা 12 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কোনো বিন্দুকে অতিক্রম করে, 4 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, মনে করো একটা 4 12, তাহলে 48 হবে না, একটা 48 আর একটা 80 মিটার। এখন চাইছে তোমার 4 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্বটা কত, আর কোনটা কত বলছিল ওখানে, 120 ডিগ্রি। আচ্ছা, এরকম প্রবলেম তোমরা মনে হয় 9 10 এ করছিলা, যে এরকম এখান থেকে একটা লম্ব টানো, এভাবে লম্ব টানে, এই যেটা 90 ডিগ্রি, তারপরে যে 80 মিটারটা দেওয়া আছে, এখান থেকে এটা বের করো, কত আসে দেখো তো, এই যে কোনটা 60 ডিগ্রি, 40√3, এখানে মনে হয় সম্ভবত 40 আসবে। এরকম না? তো জাস্ট তখন এই যে করতে হয়, এটা পুরোটা তোলে 88 মিটার, জাস্ট এখানে পিথাগোরাস দিয়ে দিতা, ধরো এটা ডি দিলাম, ডি ইকুয়ালস টু রুট ওভার যদি করে দাও, দেখো তো কত আসে, 112 আসছে। আচ্ছা, 112 মিটার, এইভাবে 9 10 এ করতাম মোটামুটি, এটা একটা আমরা নিয়ম দিতে পারি। আচ্ছা, চলো এখন আমরা ভেক্টর দিয়ে দেখি তো কিভাবে করা যায়। আচ্ছা, তোলা না হয়ে গেলে তুলে নাও আগে তাড়াতাড়ি। আচ্ছা, মনে করো এখানে দিলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর দিলাম এখানে। আচ্ছা, এটা একটা সামুদ্রিক আঁকাইছি না এখানে, সবগুলো মিলে। আচ্ছা, তাদের সামুদ্রিকের এই কর্ণটা কি নির্দেশ করে, ভেক্টর লব্ধি। আর আরেকটা কোণ কি নির্দেশ করে, এটা হয়তো স্যার ক্লাসে বলছে, কি নির্দেশ করে, ভেক্টর দুইটা অন্তর্ফল, তাই না? আচ্ছা, যদি কোন দিকটা এইদিকে দেই, তাহলে কি লিখবো, মনে করো এটা ডি ভেক্টর দিলাম, ডি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখতে পারি না? সেভাবে দেখো, এই যে এ প্লাস ডি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। আচ্ছা, একটু বিস্তারিত লিখি, তাহলে ডি ভেক্টর ইকুয়ালস টু কি লিখতে পারি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর না? ওইটু ক্লিয়ার? নিচের দিকে হলে তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখবা। আলটিমেটলি মান কিন্তু তাদের একই থাকবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, দুইটার মান কিন্তু একই, তাই না?
আচ্ছা, এখন ডি এর মানটা যদি জাস্ট বের করি তাহলে কি মধ্যবর্তী দূরত্বটা পাবো না আমরা? আচ্ছা, নাও ডি এর মানটা বের করি তাহলে। এই দুটো কিন্তু জাস্ট বিয়োগফল, দেখো যে বিয়োগফল মানে আসলে যোগ করা মাইনাসে। তাহলে বি ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? যে মাইনাস এইদিকে কত, এই তো 60 ডিগ্রি। তো নাও মানগুলো বসাই দেই। একটা হচ্ছে 48 স্কোয়ার টি স্কোয়ার 2 ইন্টু 48 টু 80 কস 60 ডিগ্রি। দেখো তো এখানে কত আসে? 112 আসছে। তাহলে না, এটা আরেকটা ওয়ে হয়ে গেল। চলো আরেকটা ওয়েতে করি তাহলে। আচ্ছা নাও, তোমরা ত্রিকোণমিতি করছো না 7 চ্যাপ্টার 7G? ওখানে কস কস এ কস বি কিছু সূত্র ছিল না? আচ্ছা নাও, কস এ কি লিখবো? আচ্ছা নাও, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। আচ্ছা, এখান থেকে কোণের মানটা জানি 120 ডিগ্রি। এই যে বি সি এই দুটা জানি, কোনটা জানি না শুধু এটা, কজ 120। এখান থেকে পেয়ে যাবে এর মানটা 112 মিটার। আরো কোনো ওয়ে দেখাবো নাকি? আর নাই, আর আমিও জানি না। আচ্ছা, তোমরা কি ত্রয়ী স্কেলার গুলোর নাম শুনছো কখনো? যাই হোক, করছো কিন্তু হয়তো নাম শুনোনি। এই জিনিস দেখোনি তোমরা? এটাকে বলে হচ্ছে ত্রয়ী স্কেলার গুণন বলে আসলে এটা। আচ্ছা, এই প্রোডাক্টটা যেটা পাবা, এটা আলটিমেটলি কি প্রোডাক্ট পাবা? একটা স্কেলার প্রোডাক্ট পাবা না? এই যেটা একটা ভেক্টর বি ক্রস এখানে একটা ভেক্টর পাবা, এই একটা ভেক্টর, আলটিমেটলি একটা স্কেলার মান পাবা। তো এটা যখন 0 হয় তখন কি হয়? ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করে, তাই না? আর যদি এটা 0 না হয় তাহলে ওটা কি পাই আমরা? না, অসমতুল্য সেটা ঠিক আছে, কিন্তু যেটা পাই একটা ভ্যালু পাবো তো, সেটা কি? সেটা হচ্ছে একটা সামুদ্রিক ঘনবস্তুর আয়তন। মনে করো একটা সামুদ্রিক ঘনবস্তুর তিনটা মানে এজ ধার আর কি হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর, এরকম ভাবতে পারো। যে মনে করো এখানে একটা সামুদ্রিক আছে, সামুদ্রিক আকারের ঘনবস্তু চেনো তো তোমরা নাকি? আচ্ছা, মনে করো একটা সামুদ্রিকের ভূমি এখানে, আর এখানে মনে করো একটা এজ আছে সি ভেক্টর এইটা এখানে। তো এখানে একটা সামুদ্রিক ঘনবস্তু আছে, যেটা একটা এজ হচ্ছে ভূমির এজ একটা এ ভেক্টর, আরেকটা এজ বি ভেক্টর, আরেকটা এজ সি ভেক্টর। মানে তিনটা যুক্ত করে মোটামুটি যে ছোটবেলায় তোমরা আঁকাইতে না এরকম, এরকম টাইপ একটা জিনিস। এখানে তো আর সব এজ দেখানো যাচ্ছে না, দ্বিমাত্রিক চিত্র। তো মনে করো এই যেটা হতে এরকম ভাবতে পারো, এটা এ ভেক্টর হতে পারে, এটা বি ভেক্টর, আর এই যে এ ভেক্টরটা সি ভেক্টর। এটা একটু বাঁকাও হইতে পারে, এটা জাস্ট আয়তাকার ঘনবস্তু হয়ে গেছে, কিন্তু সামুদ্রিক আকারের ঘনবস্তু একটু বাঁকাও হইতে পারে। তো এই যে এ বি সি যে ভূমি ক্ষেত্র, এটা দিয়ে তুমি ভূমি ক্ষেত্রফলটা পাবা, এটা দিয়ে আয়তন বের করতে পারবা। আচ্ছা চলো, এখানে একটা প্রবলেম দেখি তাহলে মোটামুটি আরো ক্লিয়ার হবে। তখন দেখো ওখানে দুইটা ভেক্টর লিখছি না? আচ্ছা, বলা আছে এখানে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুইটা ভেক্টর একটা সামুদ্রিক আকারের ঘনবস্তুর ভূমি সন্নিহিত বাহু। একটা সামুদ্রিক আকারের ঘনবস্তুর ভূমি সন্নিহিত বাহু দুইটা এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। সামুদ্রিক আকারের ঘনবস্তুর আয়তনটা দেওয়া আছে 45 ঘন ঘন একক,
কারণ সামুদ্রিক আকারের ঘনবস্তুটা উচ্চতা নির্দেশক ভেক্টরটা নির্ণয় করতে বলছে। আর যে ভূমির দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, ওই সামুদ্রিকটা উচ্চতা কত এবং উচ্চতাকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে, মানে আই জে কে বা এরকম একটা কিছু থাকবে। চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, প্রথমে আমাদের কি লাগবে? এখানে উচ্চতার মানটা লাগবে না? উচ্চতার মান আর ওই দিক বরাবর কোন একটা ভেক্টর যদি পাই যায় আলটিমেটলি, তাহলে ভেক্টরটা পেয়ে যাবো আমরা যেটা চাচ্ছি। মনে করো সামুদ্রিকটার উচ্চতা মান হচ্ছে এইচ, এটা লেখা যায় কি? আমরা মনে করো তাহলে ভলিউমটা আমাদের জানা আছে, এরিয়াটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলে উচ্চতার মানটা পাবো না? এখন বলো তো, একটা সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু যদি এ আর বি হয় ভেক্টর, তাহলে সামুদ্রিকটার ক্ষেত্রফল কত হবে? যদি একটা ত্রিভুজের সন্নিহিত বাহু হতো এ আর বি ভেক্টর তাহলে, আর যদি দুটা কর্ণ হতো সামুদ্রিকে তাহলে? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে এ ক্রস বি বের করি, হয়তো ক্ষেত্রফলের মানটা পাইতে পারি আমরা এখান থেকে। আচ্ছা করে ফেলো এটা তোমরা। এরকম কিছু আসছে? তাহলে এরিয়ার মানটা কত হবে? কত আসবে মান? √14 স্কোয়ার ইউনিট, বর্গ এককও লিখতে পারো। আচ্ছা বলো তো এখন কি করব? এইচটা বের করে নিব? আচ্ছা চলো বের করে নিই। কিন্তু আমাদের চাইছে কি কোশ্চেনে, উচ্চতা নির্দেশক ভেক্টরটা নির্ণয় করো, কিন্তু আমরা পাইছি কি? মানটা পাইছি, জাস্ট স্কেলার একটা ভ্যালু পাইছি। আমাদের দরকার মনে করো এইচ ভেক্টর এরকম কিছু। আচ্ছা বলো তো এইচ ভেক্টর উচ্চতা নির্দেশক ভেক্টর কোথা থেকে পাওয়া যেতে পারে? একক ভেক্টরটা কই থেকে পাবো? এখন এই যে মান আছে, মানের সাথে জাস্ট একক ভেক্টরটা গুণ করে দিলে আমরা ভেক্টরটা পাইতাম না? এখন এই একক ভেক্টরটা কই থেকে পাবো এখন? ও এবি তল যেটাতে দেখো, এই যে মনে করো সামান্তরিক আকারের ভূমি সন্নিহিত বাহু ছিল এরকম, মনে করো এবি, এবি যখন ক্রস করব তখন এরকম একটা ভেক্টর পাবো না? তো ওটাই তো উচ্চতা নির্দেশক ভেক্টরটা, এটাই তো হেইট বুঝাচ্ছে তাই না? একদম সরাসরি লম্ব। তাহলে একক ভেক্টরটা যদি পাই আর একক ভেক্টরটার সাথে যদি উচ্চতার মানটা গুণ দেই, তাহলে আমরা আমাদের যেটা অ্যান্সার চাচ্ছি ওটা পেয়ে যাব। আচ্ছা নাও মানটা কত এখানে? 45/√14। আর একক ভেক্টরটা কত, কিভাবে পাবো বলো? প্লাস মাইনাস দিতে পারো, এটা আগেও দিতে পারতা। এই যে এটাই কিন্তু তোমার এই যে উচ্চতা নির্দেশক ভেক্টরটা না, কিন্তু ওটার মানটা আমাদের দরকার। মানটাই যে জানি আমরা বের করে ফেলছি, তাহলে শুধু একক ভেক্টরের সাথে গুণ দিলে পাবো না? আচ্ছা না এখানে লিখে দেই। আচ্ছা আমাদের দেওয়া আছে এখানে ভলিউমটা দেওয়া আছে, এখন আমরা এরিয়া ইন্টু এরিয়ার সাথে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কি পাবো? ভলিউমটা পাবো না? তো এরিয়াটা আমরা বের করে নিতে পারলে তাহলে তো আমরা এইচটা পেয়ে যাচ্ছি, মানে উচ্চতা যেটা মান। আর যখন এ ক্রস বি আমরা করছি এখানে, তখন যে ভেক্টরটা পাইছি ওই ভেক্টরটা আসলে কি এরকম লম্ব একটা ভেক্টর না? এই যে এ ক্রস বি, এ তলের উপর মনে করো এটা সামুদ্রিক আকৃতি ঘনবস্তুর ভূমি, আর এটার উপরে মনে করো বাকি কিছু আছে, হয়তো দেখানো যাচ্ছে না, একটু ভিজুয়ালাইজ করে নাও। এই ভেক্টরটা আমরা ক্রস করে বের করতে পারছি, এই দিক বরাবর একক ভেক্টরটাও আমরা জানি বের করতে পারছি। এখন শুধু ওই যে উচ্চতার মান দিয়ে গুণ করলে আমরা ওই ভেক্টরটা পাবো না? আচ্ছা একটা ভেক্টর মনে করো 5a ভেক্টর, এরকম টাইপ একটা ভেক্টর, এ ভেক্টরের 5 গুণ। এ ভেক্টর একক ভেক্টর দেই, এবার এ ভেক্টর একক ভেক্টরের 5 গুণ। তাহলে কি করি আমরা, ওই একক ভেক্টরের সাথে 5 গুণ করলে তো আমরা ওই মূল ভেক্টরটা পেয়ে যাচ্ছি। মনে করো এটা একটা ভেক্টর বি, ওটা হচ্ছে 5a ভেক্টর, এটা হচ্ছে এখানকার এইচটা, আর এ ভেক্টরটা হচ্ছে এখানকার যে ক্রস বি ভেক্টরটা। কি গোলমাল পাকে গেছে? কি বুঝলা সবাই নাকি কারো কোনো সমস্যা আছে? বলো আরেকবার বলি তাহলে।
প্লাস মাইনাসটা কেন দিলাম? আচ্ছা নাও, এ ক্রস বিটা এইদিকেও আসতে, ঘনবস্তুটা তো এই দিকেও আসতে পারে, ওই পাশেও থাকতে পারে না, সেই জন্য প্লাস মাইনাস দুটাই দিলাম। আমরা এ ক্রস বিও পাইতে পারি, বি ক্রস এও করতে পারি। এখানে যদি এ ক্রস বি না করে বি ক্রস এ করে মান বের করতা, দেখতে একই আসবে, শুধু জাস্ট এই যে সাইন গুলো উল্টা আসবে। হয়তো আসতো মাইনাস টু আই প্লাস থ্রি জে মাইনাস কে, এরকম আসতো। এটা মোটামুটি ক্লিয়ার সবার, মিশিয়ে দিলাম এটা। আচ্ছা মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা পরস্পর লম্ব, মানে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে বলো তো আমরা এটা লিখতে পারবো কিনা পারবো না? যারা পারবো তাহলে একটা আঙুল, স্যারের মতো আঙুল তোলো এখন তোমরা। আচ্ছা পারবো যারা একটা আঙুল তোলো, আর যারা পারবো না তারা দুইটা আঙুল তোলো। আচ্ছা এ ভেক্টর আর বি ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ আছে 90 ডিগ্রি। এখন এই যে এই এটা এটা লিখতে পারবো কি পারবো না? যারা পারবো তারা একটা আঙুল, যারা পারবো না দুইটা আঙুল তোলো। আচ্ছা না, আসলে পারবো, কিন্তু এটা জাস্ট মানে কিন্তু মান শুধু। দেখো যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করো, এইদিকে আসবে মাইনাস বি ভেক্টরটা, মধ্যবর্তী কোণ কিন্তু দুইটার ক্ষেত্রে 90 ডিগ্রি। জাস্ট আলটিমেটলি মানটা কত হবে বলো তো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর যখন যে টু এ বি কস থিটা গুলো লিখবা, কস 90 ডিগ্রি, দুই ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি, ওইটুকু জিরো হয়ে যাবে। তো দুইটা মানই হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো এবার এটা লিখতে পারবো কিনা? যারা পারবো একটা আঙুল, পারবো না দুইটা আঙুল। পারবো না, এটাও তো পারার কথা, একই জিনিসই তো, দিক আলাদা হবে। হ্যাঁ, এই যে যখন এ প্লাস বি করবো তখন দিকটা পাবো এইদিকে, আর যখন এ মাইনাস বি তখন এই যে এইদিকে। দুইটার মান হয়তো একই হবে কিন্তু দুইটার দিক আলাদা। এখানে কিন্তু এই দুটা ভেক্টর, এটা কখনো এরকম লিখতে পারবো না। আচ্ছা তোমাদের এইচএসসি তে প্লাস অ্যাডমিশনে এইচএসসি তে বেশি আসে, নদী পারাপারের অঙ্ক তো অনেক আসে, করছো না তোমরা? তো চলো এবার নদী পারাপার নিয়ে আলোচনা করি। এই ধরনের অঙ্কে দেখবা নদী পারাপার, তারপরে এবার আপেক্ষিক বেগ আছে, তারপর বৃষ্টি পড়া, এগুলো সব অঙ্কে এই যে ফিগার আঁকানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি ফিগার একদম নিখুঁতলি আঁকাবা আর সবকিছু একদম প্রিসাইসলি ইন্ডিকেট করবা, তখন দেখবা তোমার অঙ্কের অর্ধেকই হয়ে যাবে। আর যদি তুমি ফিগারটা ঠিক মতো আঁকাইতে না পারো, তাহলে দেখবা যে অঙ্ক মাথায় ঢুকতেছে না, বসে থাকবা শুধু। আর নদী নৌকার অঙ্ক বললে কোনো কথা নাই, আগে দুটো সমান্তরাল লেখা টানবা। তোমাদের কোশ্চেন আসে না কত কোণে যাত্রা করলে একদম সরাসরি অপর পাড়ে গিয়ে পৌঁছাবে, আড়াআড়ি? আচ্ছা না, মনে করো নৌকার বেগ ইউ মানে ভি, আর স্রোতের বেগ ইউ ধরে নিলাম, মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। আচ্ছা বলো তো, আচ্ছা এইদিকে এক্স অক্ষ ধরলাম, মনে করো এদিকে ধরলাম ওয়াই অক্ষ, অ্যাক্সিস আমি দিয়ে দিলাম। আচ্ছা আড়াআড়ি পার হতে হলে এক্স অক্ষ বরাবর বেগটা কত লাগবে, লব্ধি বেগটা কত হতে হবে যদি আড়াআড়ি সোজাসুজি পার হতে চাই? এক্স অক্ষ বরাবর লব্ধি বেগটা কত হতে হবে? আর লব্ধি বেগটা কত আগে সেটা বলো। ইউভি এর মাধ্যমে যদি প্রকাশ করি এক্স অক্ষ বরাবর লব্ধি বেগ কত আসবে বলো কেউ? ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা লব্ধি বেগ এটা। আর যখন আড়াআড়ি একদম অপর পারে যাইতে যাব, তখন এই মানটা কত হতে হবে? জিরো। আচ্ছা এটা যদি কোনো মান থাকে তাহলে তো তোমার এইদিকে একটা লব্ধি বেগ থাকবে, তখন তো এইদিকে যাওয়া শুরু করবে। কিন্তু যদি এটা মানটা জিরো হয় তাহলে এই দিক বরাবর কোনো লব্ধি বেগ না থাকলে তোমার সোজাসুজি ওই দিক বরাবর পৌঁছাবে। আচ্ছা বলো তো ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ কত হবে? আচ্ছা বলো, একজন বলো, একজন একটা লিখি আগে। ইউ প্লাস ভি সাইন আলফা, এরকম? এরকম? আর কেউ অন্য কিছু? শুধু এরকম? আচ্ছা শুধু তো এরকমই হবে, এগুলা কেন বলতেছো তোমরা? শুধু ভি সাইন আলফা কেন? ভি সাইন আলফা, আরে ইয়ে করো, ইয়ে নাও। আর যদি বিস্তারিত লাগে তুমি এরকম করো, ইউ কস 90 ডিগ্রি, এই যে উপাংশটা নিয়ে নাও, প্লাস ভি কত সাইন আলফা, তাহলে ইউ ইউ কস 90 ডিগ্রি তো জিরোই হয়ে আসবে, একবারই লিখতে পারবা ভি সাইন আলফা।
এটা মনে করো একটা সার্বজনীন, তুমি নৌকা এইদিকেই চালাও বা সোজা চালাও বা এদিকে চালাও, সব ক্ষেত্রে হয়তো এই মানে বিপরীত পার বরাবর লব্ধি একটা ভি সাইন আলফা আসবে। এটা সব ক্ষেত্রে ইউজ করতে পারবা যদি আলফার মানটা তুমি জানো আর ভি এর মানটা যদি জানো। আচ্ছা ওগুলো পরে আসুক, এটা এখানে থাক। আর লব্ধি বেগটা মনে করো ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। ডাব্লিউ জাস্ট লেখো এগুলো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আচ্ছা ভি cos আলফার মানটা কত ওখানে লিখতে পারবা? ভি cos আলফা মাইনাস ইউ, একবার লিখলাম মাইনাস 2u স্কোয়ার, বুঝতে পারছো? এইটুকু বোঝা গেল? সহজ ক্যালকুলেশন কিন্তু। আচ্ছা তাহলে মনে করো নদীর প্রস্থ যদি ডি হয় তাহলে টাইম কত লাগবে? যদি টি সময় যদি লাগে তাহলে কত টাইম লাগবে বলো তো পার হতে? কত লাগবে? ওই যে ডাব্লিউটা পেয়ে গেছি ইউ স্কোয়ার, আরেকটা লিখতে পারবো কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আচ্ছা যখন মনে করো তোমার ইউভি দুইটাই দেওয়া আছে তখন জাস্ট এটা ডাইরেক্ট ব্যবহার করবা। অনেক ক্ষেত্রে দেখবা যে শুধু আলফার মানটা জানা আছে আর ভি জানা আছে, তখন এটা দিয়ে বের করতে পারবা। যখন যেটা লাগে সেটা তখন ব্যবহার করবা। আচ্ছা মনে করো সব সব ক্ষেত্রে একটা সার্বজনীন বলছিলাম টি বের করার, কি বলছিলাম? টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। এখন এটা করছো তোমার টি কখন মিনিমাম হবে? যখন এই হরটা ম্যাক্সিমাম হবে। ডি তো একটা নির্দিষ্ট নদী ক্ষেত্রে কনস্ট্যান্ট না, তোমার যখন তাহলে টি মিনিমাম হবে যখন হরটা ইয়া হবে ম্যাক্সিমাম হবে। সাইন আলফার ভি তো তোমার একটা নির্দিষ্ট বেগ থাকবে, সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? তাহলে আলফাটা কত আসবে? 90 ডিগ্রি। তাহলে যদি তোমার বলে ন্যূনতম সময়ের মানে নদী পারাপারে কিভাবে দিতে হবে, একদম সোজাসুজি চলে যাবা কত কোণে? 90 ডিগ্রি কোণে। তখন মনে করো এইদিকে কোথাও একটা পৌঁছে যাবা, তখন আর ওই পাশে পৌঁছাবা না, কিন্তু যে সময়টা লাগবে সেটা হবে ন্যূনতম বা মিনিমাম। এটা লব্ধি বেগ হবে। এটা ওই যে বের করতে পারো এভাবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এখানে দেখো আরেকটা ফিগার আঁকাইছি। এবার কিন্তু ন্যূনতম সময়ও না ন্যূনতম দূরত্বও না, জাস্ট র্যান্ডমলি একদিকে চলে গেছে নৌকাটা, তাই না? আচ্ছা এবার যদি বলি এদিকে এক্স অক্ষ দিলাম, মনে করো এদিকে ওয়াই অক্ষ, বলো তো এক্স অক্ষ বরাবর মোট লব্ধি বেগটা কত হবে? ইউ প্লাস ভি সাইন আলফা। আচ্ছা ভি কজ আলফা। আচ্ছা আর ওয়াই অক্ষ বরাবর এদিকে তাহলে ভি সাইন আলফা লব্ধি বেগটা পাবো। আচ্ছা অনেক সময় বের করতে বলে, মানে যে সময় তোমার মনে করো এরকম যে কোনো একদিকে যখন চলে যায় নৌকাটা, এখানে দেখো স্রোতের সাথে আলফা কোণে চলে গেছে। এখন অনেক সময় কোশ্চেনে বলে যে সময় নৌকাটা অপর পারে গিয়ে পৌঁছাবে সেই সময় তীর বরাবর বা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। মানে নৌকাটা যে এইদিকে যাত্রা শুরু করছিল, লব্ধি বেগটা এইদিকে চলে গেল, এখানে এখানে যে পৌঁছালো, এই দূরত্বটা অনেক সময় বের করতে বলে এক্স। তখন কি করবা? এই বরাবর যেহেতু যাওয়া লাগবে, তাহলে এই বরাবর লব্ধি বেগটা কত ছিল? ইউ প্লাস ভি কজ আলফা। আর কি লাগবে দূরত্বটা বের করার জন্য? টাইম লাগবে। আচ্ছা নাও টি দিয়ে দিলাম, আর এটা ইকুয়ালস টু কি লিখতে পারি? এক্স। এটা কিন্তু আসলে জাস্ট এস ইকুয়ালস টু ভিটি সূত্র করে আসো 9 থেকে এখনো করতেছো, ওটাই কিন্তু। টিটা কি লিখবো? ডি বাই ভি সাইন আলফা ইকুয়ালস টু এক্স। এখন এখানে লিখতে পারো ওই যে এক্স বাই ডি, কি আসবে? এই যে সূত্রটা বের হলো না, এটা জীবনে মনে রাখবে না। জাস্ট এই যে দেখো এইটুকু ভাবতে কতক্ষণ লাগবে তোমার, যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি ইকুয়ালস টু এক্স, এটা তো জাস্ট মুখস্থ করার ব্যাপার না। জাস্ট এই যে বুঝতে পারতেছো এদিকে এত লব্ধি বেগ আছে, জাস্ট টাইমটা গুণ করে দিলে পাচ্ছে। এগুলো দেখবা কোনো কোনো স্যারের বইয়ে এরকম বক্স করে দেওয়া আছে, সেলু স্যারের বইয়ে হয়তো আছে পাবা, জাস্ট এগুলো মনে রাখার কোনো দরকার নেই। যত সূত্র কম মনে রাখতে পারবা তত ভালো। তাহলে এই তিনটা কেস মোটামুটি হয় এখানে। একটা হচ্ছে আর ন্যূনতম দূরত্বে অপর পারে যাওয়া, একটা ন্যূনতম সময়, একটা জাস্ট র্যান্ডমলি চলে যাওয়া। আচ্ছা চলো এখানে আরেকটা জিনিস একটু দেখি। এখানে একটা কেস আছে যে তখন দেখলা যে এরকম বেগে অপর পারে সরাসরি ডাইরেক্ট আড়াআড়ি ভাবে পার হওয়া যায়। আচ্ছা না কোনো কারণে এরকম হয়ে গেল যে স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে বেশি, স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে বেশি। এখন বলো তো আড়াআড়ি
সোজাসুজি এখানে যায় পৌঁছাতে পারবে কি পারবে না? পারবে। কেন পারবে না? তো কি হয়েছে, স্রোতের বেগ বেশি তো হতেই পারে। আচ্ছা, আলফার একটা মানের জন্য তো জিরো হইতেই পারে, তাই না? ইউ কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু জিরো হলে তাহলে তো অপর পারে যাইতে পারবে, হবে না? আচ্ছা না, লব্ধি বেগটা কত পাইছিলাম? ইউ প্লাস ভি কজ আলফা। আর আড়াআড়ি ভাবে অপর পারে যাওয়ার জন্য এটা কত হওয়া লাগে? জিরো হওয়া লাগে। আচ্ছা, কজ আলফা কত লিখতে পারি? মাইনাস ইউ বাই ভি। এখানে কোনটা বড়, ইউ বড় না ভি বড় বলা আছে? ইউ বড়। তাহলে এটার মানটা কি মাইনাস ওয়ানের চেয়ে আরো ছোট কিছু আসবে না? মাইনাস ওয়ানের চেয়ে ছোট কিছু আসবে না? মাইনাস ওয়ানের চেয়ে যদি ছোট কিছু আসে, আলফার কোনো ভ্যালিড মান পাবো? পাবো না, সেজন্য তাহলে পারবে না যাইতে। তাহলে নদী নৌকার অঙ্ক আসলে প্রথমে কি করবা? জাস্ট দুইটা সমান্তরাল লেখা আঁকায় ফিগারটা আঁকবা, তারপর বাকি কিছু। আর হ্যাঁ, কলেজে যদি কোশ্চেন আসে যে আড়াআড়ি পার হতে কত সময় লাগবে, কি বের করছিলাম, এই যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার না? এটা যেন সরাসরি বসায়ও না, একদম কিন্তু কাটে দিবে নাম্বার। ওই যে যেরকম এই যে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু জিরো বের করছি, ওখান থেকে ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ দেখাবা, তারপরে ডাব্লিউটা বের করবা, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তারপরে ইয়ে করবা, তাহলে নাম্বার দিবে স্যারেরা। আর অ্যাডমিশনে আসলে একদম ডাইরেক্ট বসাতে পারো, সমস্যা নেই। আচ্ছা চলো একটা প্রবলেম করি তাহলে, নদী নৌকার যেহেতু এত কিছু করলা। একটা স্রোতস্বিনী নদীতে এমন ভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায়। এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে। এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে। নৌকার বেগ 2 মিটার/সেকেন্ড হলে স্রোতের বেগ কত? আচ্ছা বলো তো, একটা পুকুরে যদি সরাসরি মানে স্রোতহীন মানে স্রোত না থাকলে সেটা কেমন হয়? একটা পুকুরের মতো না? পুকুরে কোনো স্রোত নাই, তাহলে পুকুরে যদি এপার থেকে ওই পাশে সরাসরি যেতে চাও, কোন দিকে যাবা? ডাইরেক্ট সোজা চলে যাবা না? মনে করো তাহলে ভি বেগে যদি যাও তাহলে কত সময় লাগবে এখানে? এটা যদি ডি হয়, সরাসরি ডি বাই ভি লিখবা না? আচ্ছা না, এখন প্রবলেমটা করি। তো দুইটা কেস আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই যে যেটা স্রোত না থাকলে অর্ধেক সময় লাগে। আচ্ছা, প্রথমে বলছে নৌকা চালনা করা হয় যেন সেই ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায়, ধরে নিলাম এখানে সময় লাগে টি, তাহলে ওখানে সময়টা কত লাগবে? টি/2। আচ্ছা, এখন দুইটা ইকুয়েশন নিয়ে আসি, জাস্ট সময়ের সাথে আর দূরত্বগুলোর সাথে। প্রথমটার ক্ষেত্রে ইকুয়েশন কি আসবে? এটা মনে করো 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র। প্রথমটার ক্ষেত্রে কি লিখবো? টি ইকুয়ালস টু ডি বাই ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে টি/2 ইকুয়ালস টু ডি বাই শুধু ভি লিখবো। আচ্ছা, এখন দুটো ইকুয়েশন ভাগ করে দেই, দেখবা যে টি অবাঞ্ছিত চলকগুলো থাকবে না আর। আর এদিকে তোমার ভি এর মানটা জানো, নৌকার বেগ মনে হয় 2 মিটার/সেকেন্ড দেওয়া ছিল, আর স্রোতের বেগটা তারা বের করতে পারবা। তো চলো ভাগ করে দেই, কি আসবে? 2 ইকুয়ালস টু এরকম কিছু। ভি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ তো মনে হয় সম্ভবত বলা আছে, তাই না? 2 মিটার/সেকেন্ড। চলো বসাই দেই, আগে বর্গ করি চলো। ভি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কত আসলো? √3 মিটার/সেকেন্ড। আচ্ছা, অনেকে বলতে পারো ভাইয়া আমাদের তো একটা যে সময়ের একটা সার্বজনীন একটা সূত্র আছে, যে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, ওটা দিয়েও তো বের করতে পারতাম। আলফাটা বের করে তারপর যে কোনো একটা থেকে টি গুলো কাটে দিয়ে ভি বের করতে পারি, তাই না? আচ্ছা চলো তাহলে ভাগ করে দেই। এখানে 2 ইজ ইকুয়ালস টু কি আসবে ওই পাশে? ভি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত আসবে? হাফ। আলফা কত? 30, তাই না? 30 ডিগ্রি। আচ্ছা বলো তো, 30 ডিগ্রি কোণে যদি একটা নৌকা আড়াআড়ি পথ অপর পারে যাইতে চায়, পারবে কি পারবে না?
এখানে মনে করো 30 ডিগ্রি কোণ এখানে যাওয়া শুরু করলো, অপর পারে যাইতে পারবে? কেন পারবে না? আচ্ছা বলো তো, এখানে আরেকটা ভ্যালু হইতে পারে, কি হইতে পারে? হ্যাঁ, 150 ডিগ্রি। সাইনের মান কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ। এই জন্য কিন্তু এখানে আমি সরাসরি এটা লিখছিলাম, কারণ এটা লিখলে এই যে বুঝতে মানে ওই ঝামেলাটা হবে না। আর তোমার এখানে আসলে পাওয়া উচিত কি ছিল বলো তো? অপর পারে যেতে গেলে অবশ্যই একটা স্থূল কোণে যাত্রা করতে হবে না? সেই জন্য যে 100, এখানে 150 ডিগ্রি লিখলাম। এটা তোমার মানে আগে থেকে একটা এক্সপেকটেশন থাকতে হবে যে এরকম রেজাল্ট আমি চাই, আর পাচ্ছ কিরকম সেটার সাথে ম্যাচ করে দেখতে হবে। এই দেখো এভাবে যদি করো তাহলে সাইন আলফা ইকুয়ালস টু ডাইরেক্ট 30 ডিগ্রি লিখবা, এটা দিয়ে যদি সলভ করো দেখবা অন্য একটা অ্যান্সার চলে আসছে। কিন্তু তোমার তো যাওয়া লাগবে অবশ্যই স্থূল কোণে। এই যে 150টা হয়তো তোমার মাথায় নাও আসতে পারে, আর যদি মাথায় আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এই ভুলটা এখানে হয় অনেকের, খেয়াল করবা এটা। যে লজিক্যালি কি হওয়া উচিত তোমরা বলো, 30 ডিগ্রি কি হলে অপর পারে যেতে পারবে? তাহলে কত হওয়া লাগবে? 150 ডিগ্রি হতে হবে। যার সাথে সাথে গতিবিদ্যাও করাইছে তোমাদের একটু, তাই না? আপেক্ষিক বেগ পড়াইছিল একটু একটু। আচ্ছা মনে করো এদিকে এ ভেক্টর, আচ্ছা এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে বলে কি করতে হয়? হ্যাঁ, যেটা সাপেক্ষে সেটা বিয়োগ করতে হয়। তাহলে এখানে যদি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করি তাহলে কি লিখবো? কি লিখবো? এ মাইনাস বি, এটা? ও আচ্ছা, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা এটা এভাবে লিখতে পারো, এই যে এ ভেক্টরের সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগটা কার? বি এর। তাহলে বিটা লিখবা কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এরকম লিখতে পারো। আর যদি মনে হয় না ভাই এত কিছু মাথায় ঢোকে না, সরাসরি লেখো ভি আর, রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা আপেক্ষিক বেগ আসলে তখন আপেক্ষিক বেগ বের করো, যার সাপেক্ষে বের করা হয় তাকে আসলে স্থির ধরে নেওয়া হয়। যেরকম দেখো তুমি যখন ট্রেনে চড়ে যাও তখন তুমি কি দেখো যে যে গাছপালাগুলো সব পিছন দিকে চলে যাচ্ছে, কিন্তু তোমার সামনে যদি কেউ বসে থাকে তাকে কি দেখো? স্থির দেখো। সামনে ওকে স্থির দেখতেছো কারণ তুমিও স্থির মনে করতেছো নিজেকে, আর ওকেও স্থির দেখতেছো। আর গাছপালাগুলো ওরা ওরা আসলে প্রকৃতপক্ষে স্থির আছে, যদিও প্রকৃতপক্ষে না। ওরা স্থির আছে, তুমি মনে করতেছো ওরা পিছন দিকে চলে যাচ্ছে। তাহলে মেইনলি কথা হচ্ছে যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করা হয় তাকে আসলে স্থির ধরি, এবং তারপর যা কিছু করার, যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতেছি, মনে করে দিকে যাচ্ছে দৌড়াচ্ছে, তো একে স্থির ধরি। ওই স্থির ধরার জন্যই আসলে এই উল্টা দিকে এটা মাইনাস এটা দেওয়া হয়। তাহলে আপেক্ষিক বেগটা কোন দিয়ে করবো? এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এই যে প্লাস মাইনাস এটা, এই যে মাইনাস এইদিকে, তাহলে আপেক্ষিক বেগ কোন দিকে হবে? এই যে এরকম একটা ভি আর। আচ্ছা অনেক ক্ষেত্রে বলা থাকবে দেখো এরকম থাকবে যে এটা এ ভেক্টর দেওয়া আছে, তোমার এটাই দেওয়া থাকবে, ভি আরটাই দেওয়া থাকবে। বা এর কোশ্চেনে এরকম সব ভাষা থাকবে যে মনে করো এ গাড়ি বি গাড়িকে এই দিকে যেতে দেখলো, এরকম কথা থাকবে। যখন এর যেতে দেখলো বা ওইদিকে যেতে দেখলো এরকম শব্দ যখন থাকবে তখন মনে করবা যেটা দেওয়া আছে ওটাই আপেক্ষিক বেগ। মানে যে এটা এই মনে করো বি গাড়িকে এই দিকে যেতে দেখলো, তাহলে এটা কি? এটা তাহলে ওটাই আপেক্ষিক বেগ। তো আর আপেক্ষিক বেগ আসলে সরাসরি আগে এটা লিখে নিবা যে ভি আর ইকুয়ালস টু এরকম না। আর বের করতে হবে কোনটা আমাদের, আর কোশ্চেনে বলবে যে বি এর প্রকৃত বেগ বের করো, তখন এই যেটা লিখবা লাগবে কোনটা? বিটা। তাহলে বি ভেক্টর ইয়ে করো, বি ভেক্টর ইকুয়ালস টু বি আর প্লাস এ ভেক্টর। তাহলে কোন দিকে হবে বিটা বলো তো এখানে? এই দুটো লব্ধি না? আচ্ছা দেখো তো ওই চিত্র আর এই চিত্র কিন্তু একই, কিন্তু এটা মনে করো যাই হোক থিটা থিটা দিইনি এখানে। এই চিত্র একই, কিন্তু ওখানে বলছে এ আর বি দুটা দেওয়া আছে, বলছে যে এর সাপেক্ষে বি এরটা বের করো। আর অনেক ক্ষেত্রে বলা থাকতে পারে আপেক্ষিক বেগই দেওয়া আছে, তোমার বি এর ইয়েটা বের করতে বলছে। কারণ গাড়ি টাড়ি কার জাহাজ অনেক কিছু বলা থাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা তোমাদের বৃষ্টি পড়াপড়ি ম্যাথ আছে না, মানে প্রবলেম আছে না? ওগুলো কিন্তু আসলে কি জানো, ওগুলো কিন্তু আপেক্ষিক বেগ। দেখো মানে ভাষা এরকম থাকে যে লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ কত, বা লোকটির সাপেক্ষে বৃষ্টি কত কোণে পড়বে, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকে। আচ্ছা চলো এবার বৃষ্টি পড়া ওইদিকে চলে যায়। আর বৃষ্টি পড়া অঙ্কে থাকলেও প্রথমে একটা টান দিবা, বৃষ্টি খারাপ হয়ে পড়লে খারাপ ভাবে নামাই দিবা। আচ্ছা বলো মনে করো এইদিকে ম্যান দিলাম, মানুষ যাচ্ছে। আচ্ছা বৃষ্টি খারাপ হয়ে পড়তেছিল, এখন তুমি এইদিকে দৌড়াচ্ছ, তাহলে বৃষ্টিটা কোন দিকে পড়তে দেখবা তোমার? এইদিকে? তাহলে এইদিকে দেখবা, কারণ এই যে লোকটার সাপেক্ষে বের করো না বৃষ্টি বেগ, তাহলে ওটা কি করতে হবে? যে মাইনাস ভিএম করতে হবে।
তো এখন তুমি কোন দিকে আসতে দেখবা, এই যে এই দুইটা লব্ধি করো, এই যে এখানে এই দুটা লব্ধি কোন দিকে আসবে। আর এগুলো আর বৃষ্টি পড়াপড়ি ম্যাথ গুলো তুমি বাস্তব জীবনের সাথে ভিজুয়ালাইজ করবা। এখন তুমি মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, মাথার উপর খাড়া হয়ে বৃষ্টি পড়তেছে, আর যদি তুমি সামনে দৌড়াতে থাকো তাহলে কোন দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে না। এবার মনে করো দাঁড়ায় আছো, ভালো কথা। এবার মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো VM0, এখানে স্থির ভাবে দাঁড়ায় আছো, এই দিক থেকে এদিকে বাতাস যাচ্ছে। এবার কোন দিকে পড়তে দেখবা বৃষ্টিকে, এদিকেই, তাহলে এদিকে যাবে। হ্যাঁ, আর লোকটার সাপেক্ষে বের করতেছো কিন্তু বাতাসের সাপেক্ষে না। আচ্ছা নাও এবার আরেকটা কেস দেখি। মনে করো এইদিকে দৌড়াচ্ছ তুমি, বাতাসও এইদিকে যাচ্ছে, আর বাতাসের বেগ আর বৃষ্টির বেগের মানটা সমান। বৃষ্টি বেগ না, সরি, তোমার ওই যে বাতাসের বেগ আর লোকের বেগটা। এখন বলো তো বৃষ্টি কোন দিক থেকে কোন দিকে পড়বে, এইদিকে না, এইদিকে। আচ্ছা এইদিকে কয়জন হাত তোলো তো, কেউ নাই, সোজা কয়জন, এ সবাই সোজা কেন, আর এইদিকে, আরে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেছো নাকি তোমরা, এদিকে থাই নাই দুই একটা পড়বে না, পড়তেও তো পারে নাকি একটু একটু পড়বে না। আচ্ছা যাই হোক, সোজাই পড়বে তাহলে আসলে, কারণ এই যে তোমার এর সাপেক্ষে যদি বের করি যে -VMটা, -VM এইদিকে, আর এই যে VA এইদিকে থাকবে, দুটা মান যেহেতু সমান, আলটিমেটলি যেটা ভেক্টরটা পাবাটা কোথায়, ওখানেই পড়ে থাকবে, সো বৃষ্টিটা জাস্ট খারাপ হয়ে পড়বে। এবার বলো তো কোন দিকে পড়বে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। মনে করো স্বাভাবিকভাবে যখন বাতাস ছিল না, বাতাস নাই মনে করো, দৌড়াচ্ছিল, তখন কোন দিকে, এইদিকে পড়বে না। এখন মনে করো বাতাস সামনের দিক থেকে আসা শুরু করলো, এখন কোন দিকে হবে, এর চারক কোণ কি এরকম বাড়বে নাকি আরো একটু কমে যাবে, বাড়বে। আচ্ছা এরকম হবে তাই না। আচ্ছা মনে করো এরকম, এবার VM > VA, এবার কোন দিকে বৃষ্টি পড়বে, খারাপ হয়ে পড়বে না, এদিকে, এইদিকে নাকি এপাশে। হ্যাঁ দেখি, এবার একটু পাইছি, এবার কন্ট্রাডিকশন হচ্ছে একটু। আচ্ছা এ পাশে কয়জন, আর এইদিকে, আর বাকিগুলা কি, আর বাকিগুলা কি ওপর দিকে যাবে। আচ্ছা দেখি, আমিও জানি না কোন দিকে, দেখা লাগবে। আচ্ছা VM বলছে VM এর মানটা V এর থেকে বেশি, তাহলে এর মানুষের সাপেক্ষে যদি করি, তাহলে মানুষেরটা এদিকে VMটা মাইনাস হবে, -VM, এদিকে VA আছে, কোনটা বেশি তোমার, লব্ধি ভেক্টরটা কোন দিকে পাবা, একটু সামান্য একটু এই যে এরকম আসবে না, তাহলে কোন দিকে পড়বে বৃষ্টি, এইরকম। আর যদি মনে করো এরকম থাকতো, VA < থাকতো, তাহলে তাহলে একই একই হতো, ওই দুটাতে একই জিনিসই রে। আচ্ছা মনে করি যে VA> VM আর কি, এটা লিখতে চাইছিলাম, তাহলে ওই পাশে যাবে তাই না। এই যে মোটামুটি এই কয়টা কেস মোটামুটি বুঝতে পারলেই তোমার এই অঙ্কগুলো ইজিলি করতে পারবে। আচ্ছা একটা জিনিস বলো, মনে করো তুমি স্থির দাঁড়ায় আছো, বৃষ্টি তোমার দিকে এরকম বাঁকা হয়ে পড়তেছে, তাহলে কি সিদ্ধান্ত নিতে পারো, ওই এলাকায় বাতাস আছে ওখানে, তো এটাই, এটা আরেকবার বলবো, মানে এখানে বলছিলাম যে বৃষ্টি তোমার নর্মালি কি খারাপ হয়ে পড়তেছিল, তোমার মানুষ ওইদিকে দৌড়াচ্ছে VM বেগে, বাতাসও প্রবাহিত হচ্ছে ওইদিকে VA বেগে, আর তোমার এখানে বলে দিছি যে মানুষের দৌড়ানোর বেগটা বাতাসের বেগের চেয়ে বেশি, তাহলে যখন আপেক্ষিক বেগ বের করো মানুষের সাপেক্ষে, তখন কি করো, ওটা বিয়োগ করে দাও না, চলো বিয়োগ করে দেই, তাহলে এটা কি হবে, -VM এইদিকে আসবে না, হ্যাঁ, আর তোমার বাতাস ওইদিকে প্রবাহিত হচ্ছিল, তাহলে বাতাস এইদিকে আছে তোমার, এইদিকে মনে করো এতটুকু VA। আচ্ছা কোনটা বড় হবে, কোন ভেক্টরটা বড়, -VM বড় নাকি ওইদিকে VA টা বড়, -VM বড় না, তাহলে লব্ধি যদি ওই দুইটা করো শুধু, তাহলে কোন দিকে পাবা, এইদিকে ছোট একটা কিছু পাবা না, হ্যাঁ।
আর যেদিকে বৃষ্টির বেগ আছে দুইটা লব্ধি হিসেবে যেদিকে পড়বে। এবার ক্লিয়ার? আর যদি মনে করে যে ভি এটা বেশি হতো, ভি এটা যদি মানুষের বেগের চেয়ে বেশি হতো, তাহলে লব্ধিটা উপরে কোন দিকে পাইতাম? ওই পাশে পাইতাম। এই যে ভি এটা তখন বড় হইতো, তখন এই যে এই দিকে বৃষ্টি পড়বে। এবার ক্লিয়ার? আচ্ছা চলো একটা প্রবলেম করি, মোটামুটি একটু বড় সাইজের প্রবলেম। রাস্তায় দাঁড়িয়ে একজন ব্যক্তিকে তার ছাতার উপর 35 মিটার পার সেকেন্ড বেগে পড়া বৃষ্টি থেকে রক্ষা পেতে উলম্ব রেখার সাথে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে ছাতা ধরতে হচ্ছিল। কিছুক্ষণ পর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালানো শুরু করলে বৃষ্টি থেকে রক্ষা পেতে লোকটিকে উলম্ব রেখার সাথে কত কোণে ছাতা ধরতে হবে এবং চলন্ত অবস্থায় ছাতার উপর কত বেগে বৃষ্টি পড়বে? আচ্ছা এরকম যখন তোমার কোন একটা প্রবলেমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উল্লেখ থাকবে, তখন চোখের সামনে বাংলাদেশের ম্যাপ নিয়ে আসবা। দেখো এই যে ডায়েরিতে এখানে ওখানে থাকে ম্যাপ থাকে, জাস্ট এই যে উপর দিকে তোমার নর্থ, নিচে সাউথ উত্তর দক্ষিণ, এদিকে পূর্ব ইস্ট, এদিকে পশ্চিম ওয়েস্ট। ওকে? আচ্ছা না এখানে বলছে কি তাহলে বৃষ্টি তো প্রথমে খারাপ হয়ে পড়তেছিল। আচ্ছা কি বলছে যে পূর্ব দিকের সাথে ছাতা ধরতে, তাই না? এই যে দিকে বলবে ছাতার মাথাটা ওই দিকে ঝুলাই দিবা। যদি পূর্ব দিকের সাথে বলে এই যে পূর্ব দিকের সাথে মাথায় ভাবে ঝুলাই দিবা। এই যে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণ বলছিল? কত ডিগ্রি কোণ ছিল? 30 ডিগ্রি। আচ্ছা এখানে কি বলছে, প্রথমে যখন লোকটা দাঁড়ায় ছিল তখন 30 ডিগ্রি কোণে 35 মিটার পার সেকেন্ড বেগে তার উপর বৃষ্টি পড়তেছিল। তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? ওখানে ওই এলাকায় বাতাস ছিল, তাহলে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলো? এই পাশে? এদিকে? ও আচ্ছা এদিকে নাও, এদিকে দিয়ে দিলাম বাতাস, ভি এ দিলাম। ধরো এদিকে বৃষ্টি পড়তেছিল, ওটা ভি রেইন দিলাম। আচ্ছা এখন চাইছে আমাদের এরপরে কি করলো লোকটা, সাইকেল চালানো শুরু করলো কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। আচ্ছা নাও ভি সাইকেল সি দিলাম। আচ্ছা বলো তো এই 35 মিটার পার সেকেন্ড এটার ভিতর কার কার বেগ আছে? বৃষ্টি আর বাতাস। ওখান থেকে কি আমরা ফিল্টার করতে পারবো বৃষ্টি আর বাতাসের বেগটা আলাদা করে বের করতে পারবো? হ্যাঁ, এই যে পূর্ব দিকে এই যে এই দিকের সাথে 30 ডিগ্রি কোণ, উলম্ব দিকের সাথে বলেননি? এটা উলম্ব, তো এটাই তো উলম্ব। ওই যে উলম্ব রেখার সাথে পূর্ব দিকে বলছি, যে এই যে উলম্ব রেখার সাথে পূর্ব দিকে যে উলম্ব রেখা, এটা যদি আনুভূমিক রেখা বলতাম তাহলে তুমি ইয়ে দিতা 60 ডিগ্রি দিতা। বুঝতে পারছো নাকি এখনো সমস্যা হচ্ছে? আরে বৃষ্টি পড়া না তো, আমরা ছাতার দিক বলতেছি, ছাতা ধরতে হবে এইদিকে, ছাতা তো এইদিকে ধরে আসো, বৃষ্টি পড়তেছে ওটা না। দেখো দিকটা লেখার সময় বৃষ্টি কোন দিকে পড়তেছে এটা বলিনি, ছাতা ধরতে হবে কোন দিকে। ছাতা তোমার ওই যে এইভাবে ধরতে হবে ছাতাটা। আচ্ছা এখানে একটা ছাতা আঁকায় নাও তোমরা দরকার হলে, যে ওই যে উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে ছাতা ধরে আছে। আচ্ছা নাও এখানে বললো কি, এখানে এটার ভিতর আছে কি কি? বাতাস আর বৃষ্টির বেগ, তাই না? আমি যদি ফিল্টার করতে চাই কিভাবে ফিল্টার করব? তাহলে ভি এটা বের করতে পারবো কি? কিভাবে কিভাবে বের করবো ভি এ? 35 সাইন 30 ডিগ্রি কত আসবে? 17.5 মিটার পার সেকেন্ড। আর ভি রেইন বের করতে পারবো 5 cos 30 ডিগ্রি। এটা কত আসে দেখো তো, একটু বলো তো কেউ। 30.31 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা বাতাসের বেগটা পাইছি এবং বৃষ্টির বেগটাও পেয়ে গেছি। তারপর বলছে কি এদিকে কত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল? 12 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছে। তাহলে আমরা কার সাপেক্ষে বের করবো বৃষ্টির এটা বেগটা? ওই সাইকেল আলার সাপেক্ষে, তাই না? তাহলে করবো কি, সাইকেলের সাপেক্ষে বের করতে হলে যার সাপেক্ষে বের করবো সেটা কি করব? বিয়োগ করে দেবো, এইদিকে হবে মাইনাস মাইনাস ভিসি। আচ্ছা বলো এখন এইদিকে মোট যেটা আছে ওটাকে আমরা ভিটি দিলাম, মানে টোটাল টোটাল যে বেগটা কাজ করতেছে ওইদিকে, ওটার মানটা কত লিখবো বলো তো? হ্যাঁ, ভিটি এইদিকে, যে এইটুকু তো শুধু ভিসি, মানে ওটার আপেক্ষিক বেগের সাপেক্ষে, আর এইদিকে ভি এও আছে, এই দুইটা মিলে ভিটি মানে টোটাল কত হবে বলো তো? কত লিখবো? আচ্ছা ভি এ ভেক্টর মাইনাস, আছে না ভেক্টর দিয়ে লিখি তোমরা বলতেছো মাইনাস ভিসি, তাই না?
আচ্ছা নাও। তাহলে সংখ্যা লিখবো কত? যেহেতু একই দিকে বা বিপরীত দিকে শুধু তীর চিহ্ন আছে, যোগ বিয়োগ করলেই হবে। কত লিখবো বলো? দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। VA, আচ্ছা এটা লিখবো নাকি এটা লিখবো? মাইনাসের সাথে কেউ নাই? থাকলে একটু বলো, হাত তোলো। আচ্ছা দেখো এখানে কিন্তু আসলে যে দিক দুইটার একই, যদিও এটা মাইনাস ভিসি লিখছি ওখানে, পুরা মাইনাস ভিসি দিকটা কোন দিকে? এইদিকে না? আর এইদিকে যে তোমার বাতাসের বেগ তো এইদিকে আছে, তাহলে আসলে কিন্তু যে এটা হবে না, এটাই করতে হবে। আর তুমি যদি এই যে একটু বাস্তব জীবনের সাথে ভিজুয়ালাইজ করতে চাও, মনে করো তুমি এখানে এমনি দাঁড়ায় আছো এভাবে, যে বাতাসটা সামনের দিক থেকে আসতেছে, তোমার বৃষ্টিটা একটু একটা বেগে আসতে দেখতেছো। এখন যদি তুমি সামনের দিকে যাও, তাহলে এই বাতাস মানে দুইটা মিলে বাতাসটা আরো বেশি জোরে লাগে না গায়ে? সেটাই আসলে এখানে হয়েছে। তাহলে এখানে যোগ করা উচিত না বিয়োগ করা উচিত? যে এই ধরনের অঙ্কে একটু আটকায় গেলে বাস্তব জীবনে চলে যাবা, যেটা তুমি ভিজুয়ালাইজ করছো সেই অনুযায়ী একটু ভাবলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 29.5 পাইছি এদিকে, তাহলে এদিকে ভিটি, মনে করো এখান থেকে এটা বড় একটা ভেক্টর, এদিকে ভিটি, এদিকে ভি রেইন আছে, তাহলে লব্ধি বেগটা বের করতে পারবা না, আপেক্ষিক বেগ যেটা ভি আর বলতে পারি, যে মনে করো এখান থেকে এরকম একটা, অবশ্যই তো উপরে চলে যাবে, তাই না? তাহলে এটা ধরলাম ভি আর বললাম এটাকে, রিলেটিভ রিলেটিভ ভেলোসিটি। তাহলে ভি আরটা কিভাবে বের করবো? জাস্ট পিথাগোরাস দিতে পারি, বা মনে করো যে মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, এখানে এই যেটা এদিকে ভিটি এদিকে ভি রেইন, তাহলে একবারে বের করে ফেলি। 29.5, এটা কত ছিল? 30.31। কত আসে রেজাল্ট বলো তো কেউ? 42.29, তাই না? 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর কি বের করতে বলছে? কোনটা? আচ্ছা কোনটা ধরে নিলাম, বড় একটা কোণ, থিটা ধরি, এই তো এটা মনে করো থিটা। তাহলে নাও বের করে ফেলি, ট্যান থিটা ইকুয়ালস টু কি লিখবো? ভিটি বাই ভিটি কত ছিল? 29.5, এটা 30.31। থিটা মান কত আসছে? 44.22 ডিগ্রি। আচ্ছা অঙ্কটা বোঝা গেল, মোটামুটি একটু কমপ্লেক্স ছিল থিটাটা। আচ্ছা এই যে থিটা, এখানে যে ভিটি আছে তোমার, এই যে এইদিকে এইদিকে এইদিক বরাবর ভিটি আছে না একটা বড় সাইজ, আর এইদিকে যে ভি আর, তাহলে কি করো? এই যে থিটাটা বের করো কিভাবে? এই যে ট্যান থিটা করো না, ভি আর লিখছি, ও অর্থাৎ এটা টি, আসলে এটা যে ভিটি বাই ভি রেইন, আর মনে করছিলা? ও আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা। তো বুঝতে পারছো সবাই এটা? এটা এই নিয়মে করছি, এটা একটু শর্ট নিয়মেও করা যায় এবং ওটা একটু কনসেপচুয়াল বেশি। চলো ওটা একটু দেখে আসি। আচ্ছা এখানে 35 মিটার পার সেকেন্ড, এটার ভিতর কার কার বেগ আছে বলছিলা? বৃষ্টির বেগ আর বাতাসের বেগ। বাতাস কোন দিকে যাচ্ছিল? এই দিকে। তাহলে এটার ভিতর বৃষ্টি আর বাতাস আছে, তো অ্যাড করা লাগবে কি এটার সাথে? জাস্ট যে সাইকেলের বেগটা, তাই না? আচ্ছা সাইকেলের সাপেক্ষে কিন্তু আমরা এটা সরাসরি আপেক্ষিক বেগ বের করতে পারি। সাইকেলের সাপেক্ষে এই টোটালটার আপেক্ষিক বেগ, তখন কি করবো? ভিসিটা মাইনাস করে দিব এই পাশে, আর এই যে ওটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগটা বের করবো। তখন মধ্যবর্তী কোণ কত হবে? এই যে এই কোণটা নিব 60 ডিগ্রি, আর না মনে করো এই যে এটা ভি আর দিয়ে দিলাম, মনে করো এই কোণটা, এই এটা মনে করো লব্ধি এইটুকু থিটা ধরে নিলাম, যেহেতু আমরা এই দুইটা ভেক্টর নিয়ে কাজ করতেছি। এটা 35, এটা কি দিবা? না মনে করো এটা ভিএ দিলাম, এটা ভিএ আর ওটা মাইনাস ভিসি ওইদিকে। তো লব্ধি বেগ বের করলে কি করব? জাস্ট এই দুইটা লব্ধি বের করলে পারবো না? মনে করো ভি আর রিলেটিভ বের করতে কি করব? কার সাপেক্ষে কার বের করতেছি? সাইকেলের সাপেক্ষে ওই ভি এটার, তাই না? লিখবো কি? ভিএ মাইনাস ভিসি, মানে ভিএ প্লাস মাইনাস ভিসি এরকম মোটামুটি। আর যদি এখন ভিআর এর মানটা বের করি, কত কত লিখবো? মধ্যবর্তী কোণ কত হবে তখন? 60 ডিগ্রি। তাহলে কি কি আছে তোমার? এই যে এটা 35, এটা 12, তখন আর ওই যে এই 17.5, 30.31 এগুলো ঝামেলা লাগবে না। আচ্ছা নাও 12 একটা আছে, 35 একটা আছে, 2 ইন্টু 35 ইন্টু 12 cos 60 ডিগ্রি। দেখো তো মান কত আসে? কেউ করো। 42.29। চেনা চেনা লাগতেছে, কোথাও দেখছিলে এটা? কোথায় দেখছিলা? এই তো এই মানটাই যেখানে পাই গেছো। এটা কোনটা পাইছিল? ওই যে আপেক্ষিক বেগটা না? আবার ওটা পাইছো?
তাহলে ওইভাবে ওটাও ঠিক আছে। আর থিটা যদি বের করি, ওই যে দেখো ট্যান থিটা সূত্রগুলো পড়ছিল তোমরা, এই যে ভিসি সাইন আলফা মনে হয়, সাইন আলফা, এই যে ভি এ প্লাস, ভি এর সাথে কোনটা নিলাম, ভিসি কজ আলফা, ওই যে মনে রাখতে না যেটা খালি তার সাথে কোন। তাহলে মানগুলো বসাই দাও। ভিসি কত ছিল, 12 সাইন 60 ডিগ্রি, 35 প্লাস 12 কজ 60 ডিগ্রি, কত আসে ভ্যালুটা? করে ফেলছো? ও, ইউনি বললা, এটাই তো আসার কথা। আচ্ছা না, 14.22 ডিগ্রি। আর এই যে 44 আসলো না কেন? এই যে আমরা এই কোণটা নিচ্ছি যে এইটুকু থিটা, ওটার সাথে 30 যোগ করে দিবা, পুরোটা মিলে আসবে এই যে 44.22। দুটো একই হয়েছে, রেজাল্ট একদম সেম আসছে। দুটাই বুঝতে পারছো? লাস্ট প্রবলেম আজকে শেষ এটার পর। আচ্ছা ওটাগুলো তো তোলা হয়েছে মনে হয়, তাই না? আচ্ছা 5 নাম্বার লাস্ট প্রবলেম এটা, এরপর ছুটি তোমাদের। এই যে এই ভেক্টরটা একটু বিদঘুটে ভেক্টর বি মাইনাস, এখানে কিন্তু ডট নাই কিছু নাই, এটা জাস্ট গুণন, মানে এমনি জাস্ট 5 এ লেখো না সেরকম, 5 এ ভেক্টর এরকম, বি ভেক্টর মাইনাস এ টু এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব, এটা দেখাইতে বলছে, মানে দেখাও যে এই ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব। আচ্ছা দুইটা ভেক্টর লম্ব হলে কি হয়, কি দেখাতে, ডট গুণ কত দেখাবো? 0 দেখাবো। তাহলে এখানে টার্গেট কি থাকবে, এই দুটা মানে এ ভেক্টর আর এ ভেক্টরের ডট গুণটা 0 দেখাতে পাইলেই মোটামুটি প্রমাণ আমাদের হয়ে যাবে। আচ্ছা বলো তো, এইটুকুতে মূল ভেক্টরটা কোনটা? হ্যাঁ, এ না বি না দুইটাই? এ ভেক্টর, কারণ দেখো যে এখানে এ ডট বি, এটা কি একটা স্কেলার ভ্যালু না? এ স্কয়ার নিচে আছে, ওটা স্কেলার ভ্যালু না? তাহলে ভেক্টরটা কোনটা এখানে আসলে? এই যে এ, ওটা হচ্ছে আসল ভেক্টর, এখানে এটা বি ভেক্টর আসলটা। আচ্ছা নাও ডট করে নেই, এর নিচে উপরে এই যে ভেক্টর সাইনগুলো দেয় একই কথা, একসময় একটা দিই। আচ্ছা ডট গুণন কি বন্টন বিধি মেনে চলে? আচ্ছা নাও এখানে বিনিময় বিধিও মেনে চলে, এটাও দিয়ে দিলাম। আচ্ছা বলতো এই এটা যদি এখানে ডট গুণন করি, তাহলে কোনটার সাথে ডট গুণন হবে? এই মেইন ভেক্টরটা কোনটা? এ, তাহলে ডট গুণনটা হবে কার সাথে? এর সাথে হবে। তাহলে এ ডট এ, এখানে কিন্তু জাস্ট গুণ সাইন এটা, তাহলে এখানে এই যে এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে নাও এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা করে কত আসবে? এ স্কোয়ার, তারপর এ ডট বি এ স্কোয়ার, এই দুটো কেটে দাও, এই 0। তাহলে এবার কি বলতে পারবো? ওই ভেক্টর দ্বয় লম্ব। নাও শেষ, তোমাদের ছুটি, টাটা বাই বাই।